সোনান্দা পঞ্চিনী নমিনী এরা সকলে মিলে দাঁড়াইতে মজা দেখাতে হবে। আমাকে মাখন খেতে ডাকে, আবার আমার নামে নালিশ করে গিয়ে বলছে মা 1 ঘন্টা মাখন দেবে। বলে কি করবে? বলে আমি একটুখানি এই যমুনা পূজা করবো। বলে বাহ, যুগ যুগ জিওরে বেড়ে লাল। এই বয়সে তোর এত ভক্তি, নিজ আমি ভান্ডারকে বলে দিচ্ছি। ভান্ডার নিয়ে চলে গেলেন কোথায়? সেইখানে যেখানে নন্দ বাবা সাদা পাথর দিয়ে ঘাট বানিয়ে নিয়েছে। এটা হচ্ছে মহিলাদের স্নানের ঘাট, পুরুষরা এখানে আসে না। সেখানে কি করেছেন কি কিছুটা যমুনার নাম করে নিয়েছেন, তাকে দিয়েছেন, কিছুটা নিজেরা খেয়েছেন, বাকি কিছুটা মাখন একেবারে সাদা সিঁড়ি আর সাদা মাখন দিয়ে ভালো করে লেপে দিয়েছে জল পর্যন্ত। সকালে বলছে কি তুই এতগুলো মাখন নষ্ট করলি? বলছি আমি যমুনা পূজা করলাম। বলে এইভাবে কেউ যমুনা পূজা করে?
বলে দেখবি এখন তো বেদি রচনা হলো, এরপর কেমন টপাটা ভোগ লাগবে। এইভাবে সবাই গাছের ডালের উপরে বসে আছে। ওদিকে তিনি করেছেন কি, গোপীরা এবার নিজেরা এসছে, সঙ্গে কোনো পুরুষ মানুষ নেই। আর বৃন্দাবনের স্বভাব হলো তারা খালি খালি কোথাও যাবে না, হয় কোনো গান করবে, নয় জোরে ধ্বনি দেবে। যেমন মন্দিরে গেলে দেখবে বাবাজি বাঙালিরা এমনি দর্শন করছে, আর ব্রজবাসীরা গেলে জয় হো তেরে টাং ওয়ালে কি, একবারে মন্দির কাঁপিয়ে দেবে। বুঝলেন কিছু নাকি? বোঝা গেল না? টেনে মানে বাঁকা, টান মানে চরণ, যার আছে সেই মানে বাকি বিহারি, সোজা দাঁড়াতেই পারে না। দেখুন যত ছবি আছে সব তিনখানে তিন বাঁকা। কৃষ্ণের কোনো সোজা ছবি নেই, খুব ভালো করে রক্ষা করবেন। রামের সোজা ছবি তিন ধরনে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণের যত ছবি অন্ততপক্ষে আলাদা না থাকে, কাঁধে তো থাকবে। এইভাবে শুকনো কাপড় চোপড় রেখে, কলসি রেখে সব সমবেশ তো একসঙ্গে আনন্দে স্নান করবে। একবারে দূর থেকে জয় হো যমুনা মাইয়া কি বলে দৌড়ে এসছে। এসে যেমনই সিঁড়ির মধ্যে পা দিয়েছে, সিঁড়িতে মাখন দেওয়া, একবারে জয় হো যমুনা মাইয়া কি। সামনের জনকে দেখে আর পিছন জন্য দাঁড়াতে পারেনি, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা বসুন, পরে হলে একদিন একটা করে উঠেই থাকবেন, পরে দেবেন, বসে যান জায়গায়। এই রূপেতে জলের মধ্যে গিয়ে যেমনই পড়েছে, কে বলছে উনি দাইয়ারি মেরে ভটু গেল, কে বলছে মেরে কমর গেল। ওদিকে একজন একটু বুদ্ধিমতী ভালো করে হাত দিয়ে ডোলে দেখছেন, বলে হ্যাঁ তো মাখনের গন্ধ। বলে কে করেছে? বলে নিশ্চিত এই কৃষ্ণের কাজ, তার মানে কার তো মাখন বেশি হয়। বলে দেখো আশেপাশে কোথায় আছে। বুঝতে বুঝতে দেখছেন এমন চতুর, গাছের ডালের ফাঁদি দিয়ে একটা চরণ বের করে বসেছে যাতে দেখতে পায়। দেখে বলছেন এই এদিকে আসো। এসে দাঁড়িয়েছে, খুব চালাক, যে সিঁড়িতে মাখন তার উপর দাঁড়ায়নি, ওটা বাদে দাঁড়িয়েছে। আর দাঁড়াবার ভঙ্গি কি, জঠর পটের মধ্যে বাঁধি আছে বেনু, একদিকে বাঁশি বোঝায়, ডান হাতটা কোমরে, বা হাতটা সখার কাঁধে। এমন মুগ্ধ মনোহর রূপ যে দেখলেই প্রাণ হয়ে যায়। বলছেন এখানে মাখন কে লেগেছে? বলে আমি। কেন? যমুনা পূজার জন্যে। যমুনা পূজার জন্য আর যদি আমাদের কোমর ভাঙত, ওটাই তোমার উদ্দেশ্য ছিল। কি দুষ্ট দেখো, বলে লজ্জা করে না? তোমরা মাখন খেতে যাবো, আবার তোমরা বাইরে থেকে নালিশ করো। বলে ওরে দুষ্ট, তুই তার প্রতিশোধ নিলি? বলে আর কি? বলে তারা তোর মাকে বলে দিস, আমি এবার তোর বাবাকে বলবো। বলে বলো গিয়ে, আমি আমার বাবার একটাই সন্তান, কিছুই বলবে না। বহু করে হাসতে হাসতে চলে গেল। কারো কোনো দুঃখ হয়নি কিন্তু। বলে কেন? বলে এই ছলে তাও একবার দর্শন তো হয়ে গেল, সম্ভাষণ তো হয়ে গেল, আজকের দিনের মতো এটাই দেখতে, আবার কালকে দেখা যাবে। মূলত নালিশ করতে যায় না, দেখতে যায় তাকে। কারণ প্রতিদিন কি কারো বাড়ি এমনি যাওয়া যায়? একটা অজুহাত তো দরকার। মায়ের এত বয়স হয়েছে, মা বুঝতে পারে না, এদিক ওদিক মানে মায়ের সঙ্গে কথা বলে আর চোখ ধরে এদিক ওদিক, কোথায় শুয়ে আছে, কোথায় খেলছে, কোথায় বসে আছে। মা বলছে না তোরা দর্শন করবি তো কর, আবার এই প্রকার দোষ আরোপ করার কি দরকার? এক কবি মনে করছে যে কৃষ্ণ কেউ ধরতে পারে না, আজ কানাই আসবে আমি তাকে ধরবো, আজ কানাই আসবে আমি তাকে ধরবো। যে যথা মন প্রবর্তন্তে তাং তথৈব ভজাম্যহম। কৃষ্ণ খেলতে খেলতে এসছেন, কিন্তু দেখছেন গোপী একেবারে দুয়ারের মধ্যে বসে। ওদিকে কৃষ্ণ অন্য গলিতে চলে গেলেন। গোপী দেখলো যে কৃষ্ণ এসে তো ছিল, কিন্তু আমাকে দেখে আবার চলে গেল। দুয়ারের মধ্যে বসে এমন কৃত্রিম ঘুমের বান করে নাক ডাকতে লাগলেন, ঘর ঘর ঘর, মানে যাতে জোর করে তার কান পর্যন্ত পৌঁছায়। গিয়ে দেখে বলছেন বাবা, গোপীটা একবারে নাকের সর্ষে তেল দিয়ে খুব ঘুমিয়েছে। সকালে বলছে তুই ওদিকে যা, তুই ওদিকে যা, তুই ওদিকে যা। এমন চতুর, কোটির কিনকিনিটা কাপড় দিয়ে বেঁধে নিয়েছেন যাতে শব্দ না হয়, পায়ের নপুরগুলো ওপরে তুলে শক্ত করে নিয়েছেন, গুটি গুটি পায়ে যাচ্ছে। গোপী বলছেন যাও, এখন নয়, হাতে নাতে ধরবে। মা বিশ্বাসই করে না। ভিতরে গিয়ে দু হাতে দুটো কবজিতে একটা, তারপর বুকে চেপাটা আসে। অনেক সময় তো একটু বেশি করে লাগবে।
যেমনই বেরিয়ে নিয়ে এসে দুপা আগে গেছে, গোপী পিছন দিয়ে এসে হাতটা ধরে নিয়েছে। কানাই বলছেন এটা কি হলো? বলে কি হলো, কোনোদিন কারোর হাতে ধরা পড়ো না, তোমার মা বিশ্বাসই হয় না, চলো। তাড়াতাড়ি ভাণ্ডগুলো নামিয়ে, এবং খালি হাতে হলে তো প্রমাণ হবে না, বললেন কি একটু মাখন নিয়ে মুখে পেটে পিঠে সারা জায়গায় একটু চিহ্ন করে দিলেন। আর প্রজেক্ট স্বরূপ এক হাত ঘন্টা দিয়ে দিনের বেলায় রাজপাত দিয়ে নিয়ে যাচ্ছেন। বয়সে মাত্র 2.5 বছর বালক বা ছোট্ট বালক যেতে না চাইলে যেমন করে, কখনো পা ছাড়ছে, কখনো বসে যাচ্ছে, কখনো শরীরটাকে শক্ত করছে। বলছে গোপী, ভুল করে তোর ঘরে এসে গেছিলে, আর কোনোদিন আসবো না। তোর পায়ে ধরি, তোর পায়ে ধরি, তোর হাতে ধরি, তোর মাথায় ধরি, বল আর কোথায় কোথায় ধরবো? বল কোথাও ধরতে হবে না, চলো। এইভাবে যেতে যেতে বলছে গোপী, দেখ আমার এই হাতটা বড্ড ব্যথা করছে, তোর হাতটা না খুব শক্ত, মনে হয় তুই আমাদের গ্রামের নয় রে, তুই রাজস্থানের না হরিয়ানার, কোন গ্রামে? বলে আমি যে গ্রামেরই হই। পণ্ডিতের হাত নরম, আমার হাত শক্ত, তুমি জানলে কি করে? ও মা, সকলের হাত ধরে দেখা হয়ে গেছে, মানে সকলেরটাই টেস্ট করা হয়ে গেছে, শুধু তোরটাই বাকি ছিল। বলো এই বয়সেই এত, বাকি বয়স তো পড়ে গেছে। যখন কোনো যুক্তিতেই হলো না, তখন মায়া বিস্তার করবেন। গোপী ভাবছেন সত্যি এতটুকু ভালো, জোর করে ধরেছে। বলে তুমি আমার এই হাতটা নেই, হাতটা ধরো। বলে হ্যাঁ, আর তুমি পুরো করে পালিয়ে যাও। বলে তুই যেভাবে ধরেছিস, জমেরও সাবধানে যে তোর হাত থেকে ছাড়িয়ে নেয়। এই প্রকার বলতে বলতে একটি সখাকে ইশারা করে ডাকলেন, খবরদার কথা বলবি না, এদিকে আয়। সখা যেমনই সামনে এসছে, নিজের হাতটা নিয়ে সখার হাতটা ধরিয়ে দিয়েছে। বলে আমার এই হাতটা ধর, খুব ব্যথা করছে। বদলে নিয়ে আর একেবারে দেড় দৌড়। কোথায়? দৌড়াতে দৌড়াতে মায়ের কোলে। মা, মা বড্ড ক্ষুধা লেগেছে, মা দুধ দে মা। মা বলছে কোথায় গিয়েছিল, এত হাঁপাচ্ছিস? বলে মা আর বলো না, আজকে খেলতে খেলতে অনেক দূরে চলে গেছিলাম, একটা রাক্ষসের পাল্লায় পড়ে গেছি। আর যেমন রাক্ষসের কথা বলেছে, মায়ের ভয় ভয়কে পড়েছে। তোকে বলেছিলাম বেশি দূরে যাবি না। বসে দুধ পান করছে, আর মাঝে মাঝে দেখছে গোপী আসলো নাকি। এদিকে দুধ পান করছে, আর ওদিকে মাঝে মাঝে দেখছে গোপী আসলো নাকি। মা বলছে ওদিকে বারবার কি দেখছিস? বলে মা দেখো না, আমার বুকটা এখনো ধরাস ধরাস করছে, ওই গোপী এলো বলে। মা বলছেন এখানে আমরা সকলে আছি, দিনের বেলা কেউ আসবে না। প্রথমে গোপাল গোপী বলেনি, গোপাল বলছে তো আমার বুকটা ধরাস ধরাস করছে। বলে কেন? বলে ওই রাক্ষসী এলো বলে। বলে তোর বোকা, দিনের বেলা রাক্ষসী কোথা থেকে আসবে? এই প্রকার বলতে বলতে ওদিকে গোপী এসে উপস্থিত। মা, ও মা যশোদে, মা ঘরে আছো? কানাই বলছে মা, ওই যে রাক্ষসী এসে গেছে। বলি তো আমাদের গ্রামের গোপী রে, কি রাক্ষসী বলছিস? বলে দেখবে কেমন উল্টো পাল্টা সত্য মিথ্যা করে বলবে। মা বলছে কি রে, সকাল সকালে তো চিৎকার কিসের? বলে দেখো কাকে ধরে নিয়েছি। মা বলছে কাকে ধরেছিস? গোপী বলছে কাকে আবার? তোমার গুণধরকে ধরে নিয়েছি। কানাই বলছে মা দেখলি, আমি তোর কোলে শুয়ে আছি, আর বলে কিনা তোমার গুণধরকে ধরে নিয়েছি। মা বলছে খুব খারাপ, আমি তো কথা বলছি, তোরা তো কথা বলার কি আছে? গোপীকে মা বলছে না রে, এখানে তো দিনের বেলা হলো, কোনো পুরুষ মানুষ নেই, এত বড় ঘুঙ্গুর দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঘুঙ্গুটা তুলে দেয়। বলে হ্যাঁ গো হ্যাঁ, তোমার পুত্রকে, তোমার গুণধরকেই ধরে নিয়েছি। মা বলছে ঘোমটা তুলে দেয়, কাকে ধরেছিস? জোর করে যেমনই ধমক দিয়েছে, ঘোমটাটা উঠিয়ে দেখছে গোপাল তো মায়ের কোলে বসে দুধ পান করছে, আর দিনের বেলায় নিজের ছোট দেওয়ারের হাত ধরে রাজপাতে নিয়ে আসে। ছি 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 ছি, কি লজ্জা বাবা! গ্রাম বলে কথা, শহর হলো না হতো। এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কোনো ব্যাপার নয়, একটাকে ধরতে পারলেই হয়। আর এখানে একেবারে গ্রাম বলে কথা। আর মা যেমনই হাতটা ছেড়ে দিয়েছে, মা বলছে ছাড়লি কেন? ধর ধর, তোর শাশুড়িকে একবার দেখি আমি, দিনের বেলা কি করিস দেখি একবার। শাশুড়ির কথা শুনে আর দাঁড়া, গোপীটা একবার উল্টো পায়ে যেত। রাস্তায় ভাবছে কি করে বদল হলো রে বাবা, বললাম গোপালকে, হয়ে গেল দেবর। এই বাঙালি বাবাদের কাছ থেকে না জানি কোন জাদু শিখে নিয়েছে। কানাই বলছে মা দেখলে, দিনের বেলায় ভালো চোখ, অপারেশন নেই, ফেঁকো নেই, চশমা নেই, কিচ্ছু নেই। চশমা হলে না জানি আর কি উল্টো পাল্টা বলতো। তাকে কাকে ধরেছে আর কাকে ধরেছে?
মা বলে যা গিয়ে খেলা কর, আর কোনোদিন যাবে না। গোল থেকে উঠেই দৌড়াতে দৌড়াতে গোপীর কাছে চলে এসেছে। কি আমাকে ধরবে? আমাকে আজকে তো কেবলমাত্র এই যে নিজের ছোট দেওয়ারের হাত ধরিয়েছি, এরপর যদি আবার কোনোদিন ধরতে আসো তো বড় ভাষণের হাত ধরিয়েছে। তখন মজাটা বুঝবে। গোপী লজ্জায় সংকোচে বাবা না জেনে দুষ্ট ছেলে কি করে আর ধরে কোনোদিন, একেবারে দেখতে। সেদিন থেকে গোপালকে আর কেউ ধরতে চায় না। গোপাল এমন ভাবে মানে ঘুরে বেড়াচ্ছে, সকলে মাখন চুরি করে বেড়ায়, কারো মনে কিন্তু দুঃখ হয় না, অথচ মায়ের কাছে সে নালিশ করে সকলে। গোপালের এই লীলা দেখে, এত রসালো লীলা যে বৈকুণ্ঠাতে নাহিলে যে লীলার প্রচার, ওই লীলা করিবে যাতে মাখনে খায় মাখনে মাখন খা গयो মাখন চো नट खट नंगे किशोर माखन खा गयो माखन चो नट खट नंगे किशोर माखन खा गयो माखन चो माखन खा गयो माखन चो माखन खा गयो माखन चो गोकुल की गलियों में मच गया शोर, गोकुल की गलियों में मच गया शोर, चोर चोर चोर, गोकुल की गलियों में मच गया शोर, गोकुल की गलियों में मच गया शोर, माखन खा गयो माखन चोर, माखन खा गयो माखन चोर,
এইভাবে তিনি আনন্দ বন্ধ গোবিন্দ আনন্দ বিস্তার করেই চলেছে, কিন্তু এই লীলার কোনো শেষ নেই। একদিনের লীলার অনন্ত অন্ত পায় না। আমরা এতগুলো লীলা কিভাবে বর্ণন করব? তীরেরই স্পর্শী এক কণ, এই ন্যায়তেও বলা যায় না। কেবল মানে কিভাবে বলবো কোন মাথায় নেই। ধীর অগতি ইন্দ্রিয়ের অগোচর অতীত তত্ত্ব। সকালগণ একের পর এক এই প্রকার লীলা করছেন আর গোপীগণ নালিশ করতেই থাকেন। একদিন করেছেন কি, গোবর্ধনের হাটে যাবে, মাথার মধ্যে দই, ছাঁচ, ঘোল ইত্যাদি, আর গাছের ডালে বসে আছে। গিয়ে সব নিয়ে বসে মানে বলতে নিয়ে রয়েছে গাছের ডালে। সবাই একজন করেছে, এমন ভাবে ইশারা করেছে, করার সঙ্গে সে বলছে মার ভোলা, মাটির কলসি আর এমন হাতে মানে তার লক্ষ্য, এক একটা দুধে এক একটা কলসি, কেউ দইতে, কেউ ঘোলে, কেউ দুধে স্নান করে সাদা হয়ে মার কাছে গেছে। গিয়ে বলছেন, মা আমরা নিজেদের জিনিস নষ্ট করে তোমার কাছে প্রকার নালিশ করি? মা দেখলেন সত্যি ছিল উৎপাদ করছে। বলে তোরা যে আমি ভান্ডারকে বলে দিচ্ছি, তোরা দিকে নিয়ে যা, আজ গোপালকে একটু শাসন করতেই হবে। এসে বলছিলেন, গোপাল পায়ে পায়ে টিপে টিপে আসছে, জানে মার কাছে নালিশ হয়েছে। গোপাল, মা এই যে কি বলো, তুই ভান্ডার গেছিস? না। মাখন চুরি করেছিস? না। তার লোকেরা বলে, मैया मोरे मैं नहीं माखन खायो, भोर भयो गैयन के पाछे, मधुबन मोहे पठायो, मैया मोरे माखन खाओ। चार पहरे बंसी बट भटक्यो, साँझ पड़ो घर आयो, मैया मोरे मैं नहीं माखन खायो। সে তো অন্য দিনের কথা, সে আসবেন নাকি? মা তোমাকে দেখলে না আমার আজ কাল পরশু সব গড়বড় হয়ে যায়, ঠিক করে বলতে পারি না। ও আমাকে দেখলে তোমার সব গড়বড় হয়ে যায়। শেষে বলছেন, জানি পরায়ো যায়ো, सूर्यदास प्रभु बिहसे यशोदा, सूर्यदास बिहसे यशोदा, सूर्यदास प्रभु बिहसे यशोदा, हंस हंस कंठ लगायो, मैया मोरे माखन खायो, मैया मोरे मैं मटकिया फोड़ो। কৃষ্ণ কি সত্যি সত্যি মিথ্যা বললেন না সত্য বললেন? চলো তো একটু দেখে নিই। কৃষ্ণ বলছেন, ভাইয়া মোরে मैंने ही মাখন খায়ো, আমি মাখন খেয়েছি। কৃষ্ণ তো সত্যি কথাই বললেন, কিন্তু মা শুনছে मैं नहीं মাখন খায়ো। তো দোষ কার? মামার মতো শুনছে, কানে কানের মতো বলছে। এইভাবে বলছে, আমি জানি লোকে বলে যে তুমি তো আমি গোদ নিয়েছ, তোমার দত্তপুত্র, তাই না? যেমনই কথা বলেছে মায়ের মনটা ঘুরে গেল। যেই না মনটা ঘুরে গেছে, কানাই করেছেন কি, দু হাতে গিয়ে গলাটা ধরে দিত, হয়ে গেল মায়ের শাসন। আস্তে আস্তে চলে গেলেন। বলে, মা তুমি জানো না এটা কত নির্দয় জানো? বলে, কি বলে?
बोले मेरा प्यारा किसान, मेरा दुलारा किसान, अगर मैं नाचूं तो मैं बढ़िया, अगर मैं ना नाचूं तो मैं घटिया। ছোট্ট বালক তো এমন অঙ্গভঙ্গি করে দিলেন, মা ভঙ্গি আস্তে আস্তে চলে গেলেন। আনন্দের কন্দ মূল কবি। এইভাবে এক সময় খেলতে খেলতে ব্রহ্মাণ্ড ঘাটের দিকে চলে গেছেন। সেখানে মাটি খেয়েছেন, গোপীগণকে শাসন করলেন কিভাবে। বচনপতি নাচতে পারিস? বলে হ্যাঁ। ধীরে ধীরে করে নাচছে। বলে শুধু নাচটাই হলো, একটু গাইতেও, গানের সঙ্গে নাচটা ভালো যাবে। ও করে গান ধরলেন। বলে এবার মাখন দাও। বলে হা খাও, তো মুখেই দিই। 3-4 দিনে টক ঘোল দিয়েছে, খট্টা ছাঁচ, যেমনই মুখে দিয়েছে ছাঁচ खट्टी है, छाछ खट्टी है, नाचना तो आता नहीं, छाछ खट्टी है। রসকান্তি ভাবছেন গোপী প্রেমের কি মহিমা, বিশ্ব নাচে মোর মায়া মেয়ে আর গোপী নাচাবে ময়। ওহো, একটু হলদি নাচিয়ে নিল। শেষে বহে সেদিন এসে গেলে সুরেশে যাই নিরন্তর গায়ে, তাহি অনন্ত খণ্ড ছেদে যাবে দেবে सुबतावे। नारद से बस सुख रटे पची हरे तो पुनि पार ना पावे। ताही आहिर की छोहरिया छचिया भर छाछ पे नाच नचावे। ताही आहिर की छोहरिया छचिया भरे छाछ पे नाच नचावे। ताही आहिर की छोहरिया छचिया भरे छाछ पे नाच नचावे। প্রেমের মহিমা যদি দেখতে হয় তাহলে গোপী প্রেম দেখো। ইনি কিন্তু আকবরের সহকবি মুসলিম, কিন্তু পরবর্তীকালে হিন্দিতে কৃষ্ণের উপমাত্রি বর্ণনায় দ্বিতীয় কবি হয়েছে। গোকুলে তার সমাধি আছে, গিয়ে দেখে আসেন। এই রূপেতে সকলে কি বলছেন, মা কানাই মাটি খেয়ে নিয়েছে, ওনারা তো অল্প খেয়েছে, কানাই কটা ঘর 2-4 ডালা খেয়ে। অন্যদিন মা বলছে দেখো তো ছেলেটা মাটি খেয়েছে, শরীর অসুস্থ হবে। অন্যদিন তো তুই করে বলে, আজকে সে বলছে মহাশয় আপনি নাকি মাটি খেয়েছেন। একবারে গোপালের তো প্রাণ চটকে গেছে। মা আজকে আপনি করে বলছে কেন? ভালো করে মুখটা চেটে কুটিয়ে, ওই না ভবিষ্যৎবান হবে, আমি তো মাটি খাইনি। সকলে বলছে সর্বে মিথ্যা বিশংসী নয়, এরা সব মিথ্যাবাদীর দল, এর মায়েরা মিথ্যাবাদী, এর পেটের থেকে হয়েছে মিথ্যাবাদী। বলে তোর দাদা? মা দাদার উপরটাই সাদা, ভিতরটা একেবারেই কাদা। আমাকে সর্বদা বকা খাওয়ার জন্য তোমার কাছে বলতেই থাকি উল্টা পাল্টা। বলে কি? মাইয়া মোহে দাও বহতে খিজায়, गोरे नंद जशोदा गोरी तुमका तो श्यामल गाल, चुटकी दे दे ग्वाल बाल सब हसत सबे मुस्कान। मैया मोहे दाओ बहते खिजायो। বলে কি নন্দ বাবার মোরা মা যশোদা গৌরী তুই সামলা করতে বলিবে। মা বলো বলো, আমি তোমাদের পেটে হইনি, মা তুমি বলো। মা দেখছেন গোপাল নিশ্চিত মাটি খেয়েছে, আমি অন্নবর্ষণ করার চেষ্টা করছি। বলে দেখি হাত কর। ঐশ্বর্য শক্তি বলছে প্রভু ভয় কিসের, আমি তো আছি, করুন না হাত। এইবার হাত করে দিলেন, বৃহৎ আকারে আকাশ বাতাস সবল ভূগোল পাহাড় পর্বত দেখতে লাগলেন। তার মধ্যে দেখছেন গোপাল হাত করে রয়েছে, মা হাত ধরে রয়েছে। এটা আবার গোপালের মধ্যে দেখছেন। মা বলে চোখটাকে মার্জন করেই বলছেন, আমারই নিমড়িয়া আঁখি কিছু না কিছু দেখতেই থাকি। এই রূপেতে হঠাৎ করে কল্কি মহারাজ এমন একটা প্রশ্ন ছেড়ে দিলেন, নন্দ কিমকরৎ ব্রহ্মণ শ্রেয়ং মহোদয়ং যশোদা চ মহাভাগা তপোজস্যস্তনভরি। প্রশ্ন অনেক অনেক ভূমিকা রাখে, অনেক গুরুত্ব।
এই পরীক্ষিতের প্রশ্নে সুখমণি সন্তুষ্ট হয়েছেন, প্রশংসা করেছেন, বরিয়ান সত্যের প্রশ্ন। আর এই পরীক্ষিতের প্রশ্নে সুখমণি অসন্তুষ্ট হয়ে গেলেন। এতদিন নবম স্কন্ধে অনেক তত্ত্ব কথা বলেছেন, দশম স্কন্ধে লীলা রস, লীলা স্রোতে ভাসছেন। হঠাৎ করে তত্ত্ব কথা বললে কি আর ভালো লাগে? সংক্ষেপে ধরা এবং দ্রোণের তপস্যার কথা বলে সোজা চলে গেলেন দাম্পত্য লীলায়। কতখানি প্রেম থাকলে ভগবানকে বাধা যায়, নিজের পুত্র বলে মনে করা যায়। একদা গৃহদাসীষু যশোদা মন্দগেনে পরমান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি। ইন্দ্র পূজা উপলক্ষে সকলে গেছেন গোবর্ধন তটে। গোপাল ছোট বলে মা দাস দাসীকে নিয়ে আছে, তিনি জানেন। আর এইটাই সুযোগ, সকলে বলে যে গোপাল নাকি পেট ভরে না, ওদের বাড়িতে চুরি করে খায়, আজকে আমি নিজে হাতে মাখন তুলে খাওয়াবো। কতগুলি পদ্মগন্ধা গাভীর দুগ্ধ তিনি নিজে রেখেছেন, ওগুলো বাজারে যায় না, বালকের খাবার জন্যই থাকে। কিছুটা দই জমিয়ে দিয়েছেন, কিছুটা পানের জন্য রেখেছেন। পরের দিন অতি প্রত্যুষে উঠে বাসি কাপড় ছেড়ে স্তম্ভের মধ্যে হাঁটাকে বেঁধে দধি মন্থন করছেন। কিভাবে? জানি জানি হগীতানি তন্বাল চরিতানি চ তানি 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 স্মরন্তি দধির মন্থনে কালে। গোপালের যে বাললীলা সেগুলো স্মরণ করছে, কীর্তন করছে আর দধি মন্থন করছে। হাত মে কাম, মুখ মে রাম, এই সকলের ক্ষেত্রে ভগবত সেবা কর্ম করো, কিন্তু নামকে বাদ দিয়ে না। অন্যদিন গোপালকে জাগলে জাগে না, আজকে তাড়াতাড়ি জেগে গেছে। ঠিকই তো, এই জন্য তো ঠাকুরকে স্বয়ং দিয়ে ঠাকুরের স্বয়ং মন্দিরে পাঠ কীর্তন করতে নেই। ঠাকুর পড়ে যায় ধর্ম সংকটে, কি পাঠ শুনবে না ঘুমাবে? এই জন্য তাকে জাগিয়ে ধর্মকর্মাদি করা উচিত। অন্যদিন জাগালে জাগে না, আজকে তাড়াতাড়ি জেগে গেছে। গোপালের শোয়ার নিয়ম হলো মাতৃদুগ্ধ পান করতে করতে ঘুমানো, পান করতে করতে জাগা। আজকে মা নেই, কেবল কোল বালিশ। এত রাগ হলো, লাথি মেরে বালিশটা ফেলে দিলেন। কে বলছেন, মা তুমি কোথায়? আর একটু মন্থন করলেই মাখনটা উঠে আসে। বলে, গোপাল ময়ূর দেখেছিস? ময়ূর? আমি ময়ূর নেব না, আমাকে বলে না। নিচে নেমে এসে দুই হাতে মন্থন তন্ত্রটা চেপে ধরেছে, আর তো মন্থন করা যায় না। মা আবেশে এত উদ্বেলিত উঠলেন, এসো গোপাল আমার, শোনা আমার। কোলে নিয়ে দুধ পান করাতে লাগলেন। চূর্ণ পুত্রগুলো সরিয়ে দিচ্ছে, গায়ে হাত দিয়ে লালন করছেন। যশোদা হরি পালনে में झुलाए, जो सुख सूरमय मुनि दुर्लभ सौनंद भामिनी पावे। यशोदा हरि कोट में झुलाए। এখানে একটা ছোট্ট বিচার আছে। আনন্দবন্ধ গোবিন্দের সামান্যতম একটি অনুপরমাণু রয়েছে জীবের মধ্যে, সেই শিশুকে কোলে নিয়ে মা আনন্দে আত্মহারা হয়ে যায়। তাহলে অনন্তকোটি ব্রহ্মাণ্ডে যত শিশু আছে, অনন্তকোটি ব্রহ্মাণ্ডে যত মা আছে, তারা যে বাৎসল্য রস আস্বাদন করেন, আর মা যশোদা একা সম্পূর্ণ রস আস্বাদন করছেন। কারণ তার অংশ সন্তানের মধ্যে তিনি স্বয়ং মায়ের কোলে সন্তান রূপে। অতএব মায়ের আনন্দের কোনো তুলনা আছে? দেব দানব মানব কেউ তুলনা করতে পারে না। এইভাবে আলাপ করতে করতে বলছেন, গোপাল তোমার বয়সের যারা ছিল সকলে দাঁত মারে দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, তুমি এখনো ছাড়োনি। খেতে খেতে বলছে, কেন? আমার কি কোনো ভাই বোন আছে নাকি যে খাবে? আমি তো না খেলে নষ্ট হবে, আমি খাই, তোমার সহ্য হচ্ছে না? বলে না, বেশি দিন দুধ খেলে দাঁতে পোকা লাগে। যেই না বলেছে দাঁতে পোকা লাগে, সঙ্গে সঙ্গে গোপাল দাঁত দিয়ে জোর করে দিয়েছে, জোর করে চা। মা বলে, ও লাগে না? তাহলে বললে কেন দাঁতে পোকা লাগে? এইভাবে মায়ের করে আলাপ করতে করতে ওদিকে চুলার মধ্যে ছিল বাসি দুধ। দুধ মনে করছে যে গোপাল যদি মায়ের দুধ খেয়ে পেট ভরিয়ে দিল, তাহলে আমি তো সেবায় লাগলাম না, তো সেভাবে জীবন থেকে কি লাভ? এই মনে করে যেন আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে।
ওদিকে মা তাড়াতাড়ি গোপালকে বসিয়ে বলছে, গোপাল একটু বস, আমি আসছি। না, আমার পেট ভরেনি। পেট ভরেনি বললে মা ছেলে কিনে বসে থাকবে? গোপাল বাবার প্রচন্ড রাগ, হাড়িটাকে ফেলে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সর্বজ্ঞ বুঝতে পারেনি যে হাড়িটা দড়ি দিয়ে বাঁধা। পাশে ছিল একটু শিলাপুত্র, মানে শিলনোড়া, সেটা দিয়ে যেমনই কানাতে আঘাত করেছেন, হাড়িটা ঠং করে উঠেছে। বলে বাবা, তো মার হাড়ি মাটিই টাকাচ্ছে। যখন নিচে দু চার ঘা দিয়েছেন, হাড়ি গেছে ফেটে, মন্থন করা দই একেবারে চরণে লেগে চারিদিকে ছড়িয়ে পড়ল। এবার হলো ভয়। অষ্টাদশ মহাদোষেই রহিতা ভগবত তনু, 18টি মহাদোষ ভগবানের নেই, কাম, ক্রোধ, ভয়, বলবান ইত্যাদি। কিন্তু বিদ্যাভূষণ পাদ ব্রজলীলায় 18টি দোষ দেখিয়েছেন, আবার খণ্ডন করেছেন। যেমন দামোদর লীলায় তাং স্কন্দ কাম মাতৃ জননী ঘরেনি, এই যেখানে কামনা আছে ওই জায়গায় সে দুধপান করতে এসেছে। যেমনই কামনায় বাধা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ক্রোধ, ক্রোধের পরিণাম হলো ভয়। এই তো সব রয়েছে, এগুলো লীলাতে হয়েছে, এমনিতে তত্ত্ব নয়। সোজা চলে গেছেন ভান্ডার ঘরে, দুদিকে দরজা খুলে দিয়েছেন। উদুঘরের উপরে বসে পা নাচাচ্ছে দলে দলে বানর। বৃন্দাবনের বানর এমনি দরজা খুলেই ঢুকে যায়, আর আগে তো দরজা খোলা। বলছেন, খবরদার গোলমাল করিস না, ব্রজেশ্বরীর ভান্ডার আজকে আমার হাতে। গোলমাল করলে তোদেরও পেট ভরবে না, আমারও পেট ভরবে না। একটু একটু করে মন্ডা মিলে সব খাচ্ছে, আর বানরদেরকে ধরে ধরে দিচ্ছে। বানরের এমন চরিত্র রয়েছে, দেখলেন যখন বহু খাবার পায় আনন্দে কি করে, এখানে লাফাতে দেবে, কি করে বুঝতে পারবে না। খেতে খেতে যখন পেট ভরে যায়, তখন খাবার দিল, মুখটা ঘুরিয়ে নেবে, খাবে না। আর যখন আলস্য আসে, ভালো লাগে না, খাবার পরে থাকে, তখন এই মুখটাকে হাত এমন করবে যে একেবারে মনে যেন সে কোন জগতে লীলা করছে কে। এইভাবে ওদিকে মা দুধ নামিয়ে রেখেছে, বলছে সোনা আমার, নীলমণি আমার, বাপ আমার। হাড়িটা ভাঙা দেখে মনে করছো, মা বাপ না ঢাল, দেখো তো এ আমার শাশুড়ি, দাদি শাশুড়ি আমার হারিয়ে ঘি খেয়ে খেয়ে পাক্কা হয়ে গিয়েছিল, আর দুষ্টটা আমার ঘরে হাড়ি রেখে দিল, আমার ঘরে টাকাতে। প্রতিদিন লোকে বলে, আমি বিশ্বাস করি না, তারা আজকে একটু শাস্তি দিতে হবে। গোপালের খেলার ছবিটা নিয়ে গিয়ে বস্ত্রাঞ্চলে লুকিয়ে ধীরে ধীরে আসছে। এখানে একটা খুব সুন্দর শিক্ষার ধারা আছে। বলে কি, মা তো খুঁজে পাচ্ছেন না গোপাল কোথায়। ছোট্ট ছোট্ট চরণ চিহ্ন ভান্ডার ঘরে গিয়ে শেষ। চরণ চিহ্ন বলছে, মা তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমার গোপালকে পাইয়ে দিচ্ছি। তা যারা প্রতিদিন ভগবানের চরণ চিহ্ন চিন্তা করে, তাদের অনর্থাদি নাশ হয়ে থাকে, পরিণামে তারা ভগবত চরণ কমলকেই প্রাপ্ত হয়। সাধক মাত্রেই প্রতিদিন চরণ চিহ্ন চিন্তা করা উচিত, এর দ্বারা বিবিধ অনর্থাদি নাশ হয়ে থাকে। এইভাবে মা দেখছেন, হায় হায়, আজ ভান্ডার ঘর সব উচ্ছিষ্ট করে দেবেন। ভোগ কি লাগবে, ব্রাহ্মণ অতিথিকে কি দেব। যেমনই ধীরে ধীরে আসছে, বানর হচ্ছে সব থেকে চতুর প্রাণী। মুখ এদিকে, চোখ এদিকে, এমন ভাবে ঘাড়ে বসে চশমা নিয়ে যাবে, বুঝতেই পারবেন না। ধীরে ধীরে সকলেরই উন্নতি হচ্ছে। আগে তো বানরকে বিস্কুটের প্যাকেট দিলে হয়ে যেত, এখন আর বিস্কুটের প্যাকেটে মানে না, এখন ম্যাঙ্গো ফ্রুটি দিতে হয়, তবে চশমা দেবে, তাও এক হাতে নয়। এক হাতে দিলে এক হাতে ফ্রুটি, এক হাতে চশমা। দু হাতে যখন দুটো ফ্রুটি ধরবে, তখন চশমাটা ছাড়বে। এ হলো বৃন্দাবনের বানরের স্বভাব। আর রাধাকুণ্ডের বানর, সকল মোবাইলের যুগ, বাচ্চা বড় সকলের মোবাইল দরকার, তাদেরও মোবাইল দরকার, কিচ্ছু নেবে না, সোজা পকেটে হাত দেবে, পার্স আর মোবাইল নিয়ে উঠে যাবে, আর কিছু নেবে না। দেখিয়ে দেখিয়ে টাকাগুলো ছিঁড়বে, মোবাইলটা খুলে দেবে, কিছু দাও। এইভাবে বানর তো দলে দলে কাছে উঠছে। গোপাল বলছে, কিরে তোদের পেট ভরে গেল নাকি? হঠাৎ মনে করছে মা আসছে নাকি। যেমনই পিছন থেকে তাকিয়েছে, মায়ের আগমন দেখে কুতুকাল থেকে নেমে উড়ি মাইয়া রি করে একবারে দেড় দৌড়। গোপাল লীলা তারা 3 বছর, মা একটু উচ্চা লম্বা স্থূলকায়, নিচু হবো বলে ধরতে ধরতেই গোপাল 2 হাত আগিয়ে দিয়েছে, আর চিৎকার করে, ওরে গৃহপালক, ওরে গৃহলোক, ওরে বানর, ওরে চোর, তারা একবার তোকে ধরতে পারি। এইভাবে এই ঘর সেবা করতে করতে গোপাল দেখলেন, কি ব্যাপার, মা আজকে এত খেপে গেছে কেন। মনে করলেন রাজসভায় চলে যাই, বাবা থাকে সেখানে। কিন্তু আজকে যে রাজসভা ফাঁকা সে জানে না, মাও সেখানে পৌঁছে গেছে। সেখান থেকে সোজা চলে গেছে রাজপথে। যেমনই কঙ্কর পায়ে লেগেছে, সঙ্গে সঙ্গে
প্রাণটা কেঁদে উঠল। কৃষ্ণ বলে কাঁদিলে সে কৃষ্ণ নাথ মেলে, বিদ্যা ধন কুল কিছু নাই কৃষ্ণ না বুঝিলে। এই রূপেতে যখন